Hi friends, welcome back to new lesson with Shimul. Lovely viewers, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং রাইট ইংলিশে আমরা হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু কিভাবে ব্যবহার করব সেগুলি ব্যবহার প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি আমার সঙ্গে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু ব্যবহারটি ভালো প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা হাজার হাজার ইংরেজি বাক্য লিখতেও পারবেন, আপনারা বলতেও পারবেন। ভিউয়ার্স, ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু। ভিউয়ার্স, এই হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু যে ব্যবহারটি আজকে আপনাদেরকে প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 446, 47 এবং 48 পৃষ্ঠা থেকে আজকে আপনাদের প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি এই লেসনটির সম্পর্কে বিস্তারিত আরও ভালো কিছু জানতে চান, ভালোভাবে লেসন শিখতে চান, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠা এই বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, যেমন কারো কোনো কিছু করতে হবে, অর্থাৎ বাংলা ক্রিয়ার সঙ্গে তে হবে থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচারটি হবে প্রথমেই হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভ টু অবলিক হ্যাজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। ভিউয়ার্স, মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট, করিম, রহিম, জন এরকম কোনো নাম হয়, তাহলে অবশ্যই সাবজেক্টের পরে হ্যাজ টু ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে ওরালে কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি, যেমন আমি বলবো, আপনারা আমার সাথে রিপিট করবেন। যেমন আমার খেতে হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন যে খেতে হবে তে, যেতে হবে, আসতে হবে, বসতে হবে, লিখতে হবে, তে হবে। বাংলা ক্রিয়া খাইতে হবে, যাইতে হবে, বসতে হবে, লিখতে হবে, পড়তে হবে। এরকম তে হবে থাকলে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। ভিউয়ার্স, আমি বলবো, আপনারা আমার সাথে রিপিট করুন। যেমন আমার খেতে হবে বা আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমার যেতে হবে, আই হ্যাভ টু গো। আমার আসতে হবে, আই হ্যাভ টু কাম। আমার বসতে হবে, আই হ্যাভ টু সিট। আমার লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। আমার দেখতে হবে, আই হ্যাভ টু সি। আমার পড়তে হবে, আই হ্যাভ টু রিড। আমার লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। আমার ঘুমোতে হবে, আই হ্যাভ টু স্লিপ। ভিউয়ার্স, যেমন থার্ড ফার্স্ট সিঙ্গুলার ক্ষেত্রে কিছু বাক্য আমি প্র্যাকটিস করছি। যেমন তাকে খেতে হবে, হি হ্যাজ টু ইট। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। তাকে আসতে হবে, হি হ্যাজ টু কাম। তাকে বসতে হবে, হি হ্যাজ টু সিট। তাকে লিখতে হবে, হি হ্যাজ টু রাইট। তাকে দেখতে হবে, হি হ্যাজ টু সি। তাকে খেলতে হবে, হি হ্যাজ টু প্লে। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে আপনাদেরকে বোর্ডে লেখা কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি। যেমন আমাকে এখন স্কুলে যেতে হবে। সো সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে হ্যাভ টু, তারপর হচ্ছে V1 গো। সো পূর্বাক্যটা হবে আই হ্যাভ টু গো টু স্কুল নাও। যেমন তোমাকে মনোযোগ সহকারে কাজটি করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে তোমাকে ইউ, তারপর হচ্ছে হ্যাভ টু, ইউ হ্যাভ টু। V1 হচ্ছে ডো, তারপর অবজেক্ট হচ্ছে কী করতে হবে, কাজটি, দ্য ওক। তো বাকি হচ্ছে অ্যাটেন্টিভলি। সো পূর্বাক্যটা হবে ইউ হ্যাভ টু ডু দ্য ওক অ্যাটেন্টিভলি। যেমন তাকে এখানে আসতে হবে। বিকজ আমরা জানি যে হি, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হ্যাজ টু হবে। সো হি হ্যাজ টু কাম হিয়া অথবা শি হ্যাজ টু কাম হিয়া। বিকজ আমি এই পর্যায়ে আপনাদেরকে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কারো কোনো কিছু করতে হবে না, বাংলা ক্রিয়ার সঙ্গে তে হবে না, অর্থাৎ করতে হবে, খেতে হবে না, যেতে হবে না, আসতে হবে না, বসতে হবে না, লিখতে হবে না, পড়তে হবে না, এরকম বাংলা ক্রিয়ার সঙ্গে, অর্থাৎ বাংলা ক্রিয়ার সঙ্গে যদি তে হবে না থাকে, তাহলে নেগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচারটি হবে প্রথমেই সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট, তারপর হচ্ছে হ্যাভ টু, এটা প্লাস হবে প্লাস প্লাস হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। ভিউয়ার্স, আমরা স্পোকেন ইংলিশে আমরা এটিকে কন্ট্রাকশন করে বলতে পারবো। যেমন ডোন্ট হ্যাভ টু অথবা ডাজন্ট হ্যাভ টু। ভিউয়ার্স, যেমন বোর্ডে কিছু বাক্য ফলো করুন। যেমন আমাকে আজ লন্ডন যেতে হবে না, আই ডু নট হ্যাভ টু গো টু লন্ডন টুডে। আমরা এটিকে স্পোকেন ইংলিশে কন্ট্রাকশন করে বলবো। যেমন আই ডোন্ট হ্যাভ টু গো টু লন্ডন টুডে। যেমন তাকে আমার জন্য অপেক্ষা করতে হবে না, হি, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ নট হবে, অথবা আমরা স্পোকেন ডাজন্ট বলবো। যেমন হি ডাজন্ট হ্যাভ টু ওয়েট ফর মি অথবা শি ডাজন্ট হ্যাভ টু ওয়েট ফর মি। বিকজ আমরা স্পোকেন ইংলিশ অবশ্যই ডাজন্ট বলবো, আর রাইটিং ইংলিশে আমরা ডাজ নট পুরো ওয়ার্ডটা লিখবো। যেমন ভিউয়ার্স, অ্যাফার্মেটিভ কোশ্চেন, অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্যের ব্যবহারটি প্র্যাকটিস করে যাচ্ছি। আমরা জানি যে ইন্টারেক্টিভ সেন্টেন্স দু ধরনের, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্য, আর একটা হচ্ছে নেগেটিভ কোশ্চেন যেমন না প্রশ্ন বাক্য। যেমন কারো কোনো কিছু করতে হবে কি জানতে বা প্রশ্ন করতে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমেই ডো অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক।
ভিউয়ার্স যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা অবশ্যই প্রথমে ডাজ দিয়ে প্রশ্ন করব, বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডু দিয়ে প্রশ্ন করব। ভিউয়ার্স আপনারা এই স্ট্রাকচারটা আপনাদেরকে অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে। যেমন প্রথমেই ডু ডাজ প্লাস তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু, সব ক্ষেত্রে থার্ড পারসন হলেও ডাজ ব্যবহার করার পর আমরা হ্যাভ টু ব্যবহার করব, তারপর হচ্ছে V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। যেমন তোমাকে কি আজ কলেজে যেতে হবে? সো ডু ইউ হ্যাভ টু গো টু কলেজ টুডে? যেমন ছেলেটিকে কি ইংরেজিতে কথা বলতে হবে? ছেলেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো বাক্যের প্রথমেই ডাজ দ্য বয় হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। ভিউয়ার্স সাবজেক্ট থার্ড পারসন হলেও অবশ্যই আমরা প্রথমে ডাজ ব্যবহার করে পরে হ্যাভ টু ব্যবহার করব। ভিউয়ার্স আমি এই পর্যায়ে আপনাদেরকে হ্যাভ টুর ব্যবহারটি ফ্লেক্স করতে যাচ্ছি, অর্থাৎ অতীতে কারো কোনো কিছু করতে হয়েছিল, অর্থাৎ বাংলা ক্রিয়ার সঙ্গে তে হয়েছিল থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস V1 অর্থাৎ বেস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। ভিউয়ার্স যেমন তে হয়েছিল, আমরা বাংলা ক্রিয়া যেমন খাইতে হয়েছিল, খাই হচ্ছে ক্রিয়ার সঙ্গে তে হয়েছিল, খাইতে হয়েছিল, যেতে হয়েছিল, আসতে হয়েছিল, বসতে হয়েছিল। ভিউয়ার্স আমি ওরালে কিছু বাক্য আপনাদের প্র্যাকটিস করাচ্ছি, আমি বলবো আপনারা আমার সাথে রিপিট করবেন। যেমন আমার খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট, আই সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাড টু তারপর V1 হচ্ছে ইট। আমার যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমার আসতে হয়েছিল, আই হ্যাড টু কাম। আমার বসতে হয়েছিল, আই হ্যাড টু সিট। আমার পড়তে হয়েছিল, আই হ্যাড টু রিড। আমার লিখতে হয়েছিল, আই হ্যাড টু রাইট। আমার খেলতে হয়েছিল, আই হ্যাড টু প্লে। আমার ঘুমোতে হয়েছিল, আই হ্যাড টু স্লিপ। আমার অপেক্ষা করতে হয়েছিল, আই হ্যাড টু ওয়েট। বিকজ আমি এই পর্যায়ে আপনাদেরকে বোর্ডে দেখে কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি। যেমন আমাকে গতকাল 5টি বই কিনতে হয়েছিল। সো সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে হ্যাড টু, আই হ্যাড টু, তারপর V1 হচ্ছে ভাই, কী কিনতে হয়েছিল? 5টি বই, 5 বুকস, তারপর হচ্ছে বাকি অংশ ইয়েস্টারডে। সো পুরো বাক্যটা হবে আই হ্যাড টু বাই 5 বুকস ইয়েস্টারডে। যেমন ছাত্রদেরকে ফুটবল খেলতে হয়েছিল, এখানে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, তারপর হচ্ছে হ্যাড টু, তারপর V1 প্লে, কী খেলতে হয়েছিল? অবজেক্ট ফুটবল। সো স্টুডেন্টস হ্যাড টু প্লে ফুটবল। বিকজ আমি এই পর্যায়ে আপনাদেরকে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের ব্যবহারটি প্র্যাকটিস করাচ্ছি। যেমন অতীতে কারো কোনো কিছু করতে হয়নি, অর্থাৎ বাংলা ক্রিয়ার সঙ্গে তে হয়নি থাকলে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমেই সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। বিকজ আমরা স্পোকেন ইংলিশে আমরা এটিকে কন্ট্রাকশন করে বলবো, যেমন ডিডন্ট। যেমন লক্ষ্য করুন, গতকাল আমি তাকে সাহায্য করতে হয়নি। সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে ডিড নট, তারপর হচ্ছে হ্যাভ টু প্লাস V1 হচ্ছে হেল্প, অবজেক্ট হচ্ছে হিম, তারপর হচ্ছে ইয়েস্টারডে বাকি অংশ। সো পুরো বাক্যটা হবে আই ডিড নট হ্যাভ টু হেল্প হিম ইয়েস্টারডে। আমরা স্পোকেন ইংলিশে বলবো যে ডিডন্ট। সো পুরো বাক্যটা হবে আই ডিডন্ট হ্যাভ টু হেল্প হিম ইয়েস্টারডে। যেমন ভিউয়ার্স পরের বাক্যটা লক্ষ্য করুন, গত সপ্তাহে আমাদেরকে লন্ডন যেতে হয়নি। সাবজেক্ট হচ্ছে আমাদেরকে উই, তারপর হচ্ছে ডিড নট, তারপর হ্যাভ টু, তারপর V1 হচ্ছে গো, তারপর বাকি অংশ হচ্ছে টু লন্ডন লাস্ট উইক। সো আমরা স্পোকেন ইংলিশে কন্ট্রাস্ট করে বলবো যে উই ডিডন্ট হ্যাভ টু গো টু লন্ডন লাস্ট উইক। ভিউয়ার্স আমি এই পর্যায়ে আপনাদেরকে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্যের ব্যাপারটি প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্স দু ধরনের, অ্যাফার্মেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন। যেমন অতীতে কাউকে কোনো কিছু করতে হয়েছিল কি জানতে বা প্রশ্ন করতে, অ্যাফার্মেটিভ কোশ্চেনের স্ট্রাকচারটি হবে প্রথমে ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। যেমন লক্ষ্য করুন, তোমাকে কি তাকে 1000 টাকা দিতে হয়েছিল? এখানে প্রথমে হবে স্ট্রাকচারটি ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ, তারপর হচ্ছে হ্যাভ টু, তারপর V1 গিভ, তারপর হচ্ছে তাকে, তারপর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট 100 টাকা। ভিউয়ার্স আমরা জানি যে এখানে দুটি অবজেক্ট আছে, যেমন তাকে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক কর্ম, 1000 টাকা এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক কর্ম। ভিউয়ার্স আমরা জানি যে ভার্বের পরেই ইনডিরেক্ট অবজেক্ট বসে, তারপর বসে ডিরেক্ট অবজেক্ট। সো পুরো বাক্যটা হবে ডিড ইউ হ্যাভ টু গিভ হিম 1000 টাকা ইয়েস্টারডে। ভিউয়ার্স আমার লেসন যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন যাতে আপনারা ইউটিউব থেকে নিয়মিত নোটিফিকেশন পান। ভিউয়ার্স আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তরে আপনারা দক্ষ হতে চান, আপনারা যদি স্মার্টলি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে চান, আপনারা ইংরেজি গ্রামার শিখতে চান, ইংলিশ লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সহ আপনারা একটা একাডেমিক ইংলিশে দক্ষ হতে চান, আপনারা অবশ্যই আমার সঙ্গে আপনারা ইউটিউবে থাকবেন।
So no more today. You stay fine. See you again. Bye bye. Allah Hafiz.